মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. ঠিক তার পরপরই দরজার ওপাশ থেকে খচখচ শব্দ, যেন লম্বা নখ আঁচড় কাটছে কাঠের গায়ে। এসব কি হচ্ছে? কে কে আছো? তুইও মরবি। তখনই আচমকা একটা জলের মতন কিছু তার মাথা বেয়ে কপালের ধার দিয়ে একটু একটু করে নিচে গড়িয়ে আসছে। কি হলো? এত এত ঘাম হচ্ছে কেন এখন? কপালের জলের মতো কি যেন একটা। এই বলে অরিন্দম হাত দিয়ে কপালের কাছে কি সেটা দেখার জন্য তরলটা হাতে নিয়ে টেবিলে থাকা নাইট ল্যাম্পের আলোর সামনে আনতেই দেখল রক্ত। গাঢ় লাল তাজা রক্ত তার কপাল বেয়ে চোয়াল হয়ে গড়িয়ে মেঝেতে পড়ছে। কিন্তু কোথা থেকে? না 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 আমি 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 আবার আমি আবার কি সব ভুলভাল ভাবছি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল। এবার ক্যামেরা অন হয়ে গেল আপনা আপনা। স্ক্রিনে দেখা গেল ফ্রন্ট ক্যামেরায় তার পেছনে দাঁড়িয়ে আছে কেউ, ঝাপসা বিকৃত মুখ। তারপরই ক্যামেরার আলো নিভে গেল আর একটা হাড় ভাঙার শব্দ। তুইও মরবি ঠিক আগের গুলোর মতো। শেষবারের মতো একটা প্রচন্ড চিৎকার, তারপর সব নিস্তব্ধ। নমস্কার, আমি সৌরভ আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল 38A বিচউড স্ট্রিট। শ্রোতা বন্ধুরা, গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। যারা আমাদের চ্যানেলে নতুন গল্প শুনছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। সাথে গল্পটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের পরবর্তী গল্প বানাতে অনেক মোটিভেট করে। চলো আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পে। আজ তোমরা শুনবে লেখিকা শর্মিলা সিংয়ের কলমে পল্লী গ্রামের এক হাড় হিম করা ভয়ের গল্প, অভিশপ্ত কালরাত্রি অ্যাপার্টমেন্ট। আজকের গল্প পাঠে রয়েছে দেবাঞ্জন, গল্পের সূত্রধর আমি সৌরভ। অন্যান্য চরিত্রে বর্ণালী, দেবলীনা, রূপঙ্কর, অতনু, দিগন্ত, রাজ, দেবজ্যোতি, দিব্যেন্দু, পার্থ, দুর্বা। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, অভিশপ্ত কালরাত্রি অ্যাপার্টমেন্ট। কলকাতার এক অভিজাত এলাকায় নতুন তৈরি হওয়া কালরাত্রি অ্যাপার্টমেন্ট। নামটা শুনে অদ্ভুত লাগলেও বিল্ডিংটি অত্যাধুনিক, আরামে থাকার জন্য একদম পারফেক্ট। কিন্তু সমস্যা একটাই আছে এই ফ্ল্যাটে, যার সমাধান আজ অবধি মেলেনি। আগে এক অভিনেত্রী এই ফ্ল্যাটে ছিলেন। কিছুদিন পর তার মৃতদেহ পাওয়া যায় বাথটাবে, পুরো শরীর রক্তে মাখা। পুলিশের রিপোর্ট বলে তার শরীর থেকে একে একে প্রতিটি নখ তুলে ফেলা হয়েছিল। কানের পাশে ছিল নখের আঁচড়ের দাগ। এই ফ্ল্যাটের সর্বশেষ ভাড়াটিয়া ছিলেন এক নামকরা আইনজীবী অরিন্দম সেন। বৃদ্ধ বাবা মাকে গ্রামে রেখে শহরে একা থাকতেন। অভিজাত জীবন, ব্যস্ততা, ক্লায়েন্টদের কেসের জটিলতা সবই ছিল স্বাভাবিক, যতক্ষণ না তিনি এই ফ্ল্যাটে আসেন। শেষ রাতে তার ফ্ল্যাট থেকে চিৎকার ভেসে আসে। প্রতিবেশীরা কেউ সাহস করে দরজা খোলেননি। ভোরবেলা পুলিশ এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ, জানলার কাঁচ ভাঙা। দরজা তো ভেতর থেকে লক ছিল, কেউ ঢুকলো না, বেরুলো না, তাহলে খুনি এলো কিভাবে? এই বডিটা নিয়ে যাও পোস্টমর্টমের জন্য, আর বাড়ির লোককে খবর দাও। ফ্ল্যাটের মালিকের কাছ থেকে বাড়ির লোকের ঠিকানা জানো। কি ব্যাপার, আপনারা তো এখানেই থাকেন, কাল রাতে কিছু বুঝতে পারেননি?
আজ আমাদের খবর কে দিয়েছিলেন? আমি দিয়েছিলাম স্যার। আমি এই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড। বেশ, সে না হয় বুঝলাম, কিন্তু আপনাদের তো কিছু জিজ্ঞাসা করলাম। কেউ টের পাননি কালকে রাতে? আর গণেশবাবু, আপনি কালকে রাতে কিছু টের পাননি? আপনি তো বলছিলেন আপনি এখানকার সিকিউরিটি গার্ড, তাহলে তো কেউ ঢুকলে আপনার জানার কথা। আমি সত্যি জানি না কিছু। আসলে কালকে রাতে একটা চিৎকারের আওয়াজ শুনেছিলাম, কিন্তু এখানে ঢুকিনি। আর আমি ভেবেছিলাম মনের ভুল, কারণ এই ফ্ল্যাটে উনি ছাড়া এমনিও কেউ ছিলেন না, তাই কোনো ঝামেলা হওয়ারও কথা ছিল না। বেশ, বুঝলাম। তা উনি কবে এসেছেন এখানে? আসলে এই ফ্ল্যাটটার নামে খুব একটা ভালো কথা শোনা যায় না, তাই এখানে কেউ সচরাচর থাকতে চায় না। ওনাকে আমিও বলেছিলাম সে কথা, কিন্তু উনি সব জেনে শুনেই এখানে ভাড়া নিতে চেয়েছিলেন। বেশি না, এই তাও দিন 5 হবে উনি এসেছেন। আপনি কতদিন কাজ করেন এখানে? অনেক দিন হলো। নেহাত পেটের দায়ে কাজ করি, নইলে মরতে এখানে রাতে থাকতাম নাকি। পুলিশ অফিসার কথাটা শুনে কোনো একটা ভুতুড়ে মিথ্যা গল্প বলার চেষ্টা করেছে ভেবে খুব একটা পাত্তা না দিয়ে বললেন, ঠিক আছে, আমরা বডিটা নিয়ে যাচ্ছি, বাড়ির লোককে খবর দেওয়া হবে। আর গণেশবাবু, প্রয়োজনে কিন্তু আপনাকে আমাদের আবার ডেকে পাঠাতে হতে পারে। পাশ থেকে কেউ ফিসফিস করে বলে, ওই ঘরটার ব্যাপারে শুনেছেন তো? যারা ওখানে থাকে তারা সবাই মারা যায়। একটা থমথমে নীরবতা নেমে আসে। অরিন্দম সেন মারা গেছেন, কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, তাকে খুন করল কে অথবা কি? রাত গভীর, নিস্তব্ধতা। অরিন্দম ফাইল খুলে বসেছিল, কাজ করছিল স্বাভাবিকভাবে, সব কিছু ঠিক ছিল, যতক্ষণ না প্রথমবার অদ্ভুত শব্দটা কানে এলো। একটা শোঁ শোঁ আওয়াজ, যেন হালকা বাতাস কোথাও আটকে গেছে। পাত্তা দিল না সে, আবার কাজে মন দিল। কিন্তু মিনিট 2 মধ্যেই একই শব্দ, এবার একটু জোরে। হাওয়া আসছে কোথা থেকে? জানলা তো বন্ধ। কলম রেখে চারপাশে তাকালেন অরিন্দমবাবু। না, কিচ্ছু নেই। আবার ফাইলে মন দিলেন, কিন্তু এবার কাগজ উল্টানোর শব্দটা যেন একটু অন্যরকম, যেন কেউ তার পাশেই বসে ফাইল উল্টাচ্ছে। দূর দূর, হ্যাঁ, আমি এসব কিছু ভুলভাল কল্পনা করছি। লোকের কথায় আমিও না ভুলভাল ভাবছি এই ফ্ল্যাটের ব্যাপারে। আমি তো নিজের কাজের জন্য তথ্য সংগ্রহ করব, সেই জন্যই তো এখানে গা ঢাকা দিয়ে রয়েছি। এখন এসব ভূতের কথা, ভুলভাল কথা, এইসব ভুলভাল কল্পনা করলে চলবে না আমার। না 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 না, এসব আর ভাববো না, একদম ভাববো না। পেছন ফিরে তাকালেন, ফাঁকা ঘর, কোনো পরিবর্তন নেই। কিন্তু তখনই দরজার দিক থেকে একটা টোকা পড়ল। একটা, দুটো, তারপর থেমে গেল। কে? কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর চাপা একটা হাসি। ঠিক তার পরপরই দরজার ওপাশ থেকে খচখচ শব্দ, যেন লম্বা নখ আঁচড় কাটছে কাঠের গায়ে। এসব কি হচ্ছে? কে কে আছো? তুইও মরবি। তখনই আচমকা একটা জলের মতন কিছু তার মাথা বেয়ে কপালের ধার দিয়ে একটু একটু করে নিচে গড়িয়ে আসছে। কি হলো? হ্যাঁ, এত ঘাম হচ্ছে কেন এখন? কপালের জলের মতো কি যেন একটা। এই বলে অরিন্দম হাত দিয়ে কপালের কাছে কি সেটা দেখার জন্য তরলটা হাতে নিয়ে টেবিলে থাকা নাইট ল্যাম্পের আলোর সামনে আনতেই দেখল রক্ত। গাঢ় লাল তাজা রক্ত তার কপাল বেয়ে চোয়াল হয়ে গড়িয়ে
মেঝেতে পড়ছে, কিন্তু কোথা থেকে? না 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 না, আমি 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 আবার আমি আবার কি সব ভুলভাল ভাবছি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল। এবার ক্যামেরা অন হয়ে গেল আপনা আপনি। স্ক্রিনে দেখা গেল ফ্রন্ট ক্যামেরায় তার পেছনে দাঁড়িয়ে আছে কেউ, ঝাপসা বিকৃত মুখ। তারপরই ক্যামেরার আলো নিভে গেল, আর একটা হাড় ভাঙার শব্দ। তুইও মরবি ঠিক আগের গুলোর মতো। শেষবারের মতো একটা প্রচন্ড চিৎকার, তারপর সব নিস্তব্ধ। সিসিটিভিতে দেখা গেল দরজা জানলা বন্ধ, কিন্তু ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা, তুইও মরবি। পুলিশ যথারীতি সিসিটিভি চেক করলো, কিন্তু ফ্ল্যাটে কাউকে ঢুকতে দেখা গেল না। তাই অরিন্দমের মৃত্যু তদন্ত কিভাবে হবে সেটা বুঝতে না পেরে প্রমাণের অভাবে ধীরে ধীরে সেই তদন্ত চাপা পড়ে গেল। এইভাবেই অরিন্দম সেনের মৃত্যুর পর কেটে গেছে 5 বছর, কিন্তু কালরাত্রি অ্যাপার্টমেন্ট আজও খালি পড়ে আছে। নতুন কেউ সেখানে উঠতে চায় না। এলাকার মানুষ রাতের বেলা ওদিক দিয়ে হাঁটতেও ভয় পায়। কয়েকজন বাসিন্দা দাবি করেন মাঝরাতে ফ্ল্যাটের জানলায় কারো ছায়া দেখা যায়। কখনো শোনা যায় ফিসফিস শব্দ, আবার কখনো বা ভেসে আসে কারো চাপা গোঙানির আওয়াজ। এই ফ্ল্যাটটায় কিসের যেন গন্ডগোল আছে। রাত হলে জানলা দিয়ে হাওয়া আসে, অথচ সব বন্ধ থাকে। নেহাত পেটের দায়, আর এই বয়সে অন্য কোথাও কাজ পাই না তাই। নইলে এই ভুতুড়ে ফ্ল্যাটে দিনের বেলা আসতেই আমার অস্বস্তি হয়। প্রতি রাত যেন প্রাণ হাতে নিয়ে কাটাই। সেদিন গভীর রাতে গণেশবাবু যখন অ্যাপার্টমেন্টের নিচের গেটে বসে ঘুমোচ্ছে, তখনই কানে এলো একটা আওয়াজ, যেন কেউ ফিসফিস করে ডাকছে, গণেশ, গণেশ। তার ঘুম ভেঙে গেল। সে চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। ঘড়ির কাঁটা তখন রাত 3টে ছুঁই ছুঁই। কে কে ডাকলি? উত্তর এলো না, কিন্তু বিল্ডিং এর লিফট নিজের থেকেই চালু হয়ে ওপরে উঠতে লাগলো, অথচ কোনো বোতাম কেউ টেপেনি। লিফট গিয়ে থামল 7 নম্বর ফ্লোরে, অরিন্দমের সেই ফ্ল্যাটের সামনে। গণেশ হাড় হিম করা অনুভূতিতে কাঁপতে কাঁপতে তাকালো, আর দেখল ফ্ল্যাটের দরজার নিচ দিয়ে ধীরে ধীরে গলগল করে কিছু একটা গড়িয়ে আসছে, রক্তের মতো ঘন, কালচে লাল। এটা কি? আতঙ্কে সে পা বাড়াতে গিয়েও জমে গেল, কারণ ফ্ল্যাটের দরজা এক ধাক্কায় নিজে থেকেই খুলে গেল। ভেতরে গভীর অন্ধকার, কিন্তু হঠাৎই একটা চেনা গলা শোনা গেল। গণেশ। গণেশের চিৎকার বেরিয়ে আসার আগেই দরজা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল, আর লিফটের আলো এক মুহূর্তে নিভে গেল। পরদিন সকালে অন্য নিরাপত্তা রক্ষীরা এসে দেখে গণেশ সর্দার ফ্ল্যাটের দরজার সামনে পড়ে আছে, মুখ হাঁ করা, দৃষ্টি ফাঁকা। তার ঠোঁট কাঁপছে, শুধু একটাই শব্দ ফিসফিস করে বলে চলেছে, ও এখানে, ও এখানে। তার 2 দিন পর গণেশবাবু মারা যান। গণেশের মৃত্যুর পর পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে একটা অদ্ভুত চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ এটাকে হার্ট অ্যাটাক বলে রিপোর্টে লিখেছে, কিন্তু স্থানীয়রা জানে ওটা স্বাভাবিক মৃত্যু ছিল না। এরপর ফ্ল্যাটটা একদম বন্ধ করে দেওয়া হয়, কেউ ওখানে ওঠার সাহস পায় না।
একটা ছোট ক্যাফের কোণে বসে আছে অর্ক, তৃষা, রুদ্র আর জয়। টেবিলের ওপর ছড়িয়ে আছে কিছু পুরনো খবরের কাগজ, কয়েকটা হলুদ হয়ে যাওয়া কাগজের নোট আর একটা মোটা বই। চারপাশে ক্যাফের সাধারণ কোলাহল থাকলেও ওদের টেবিলে একটা থমথমে পরিবেশ। সবাই গভীর মনোযোগ দিয়ে তথ্য ঘাঁটছে। এই দেখ, এই বইটার নাম কলকাতার হারিয়ে যাওয়া ইতিহাস। এটা বলছে 1987 সালে একটা অদ্ভুত কেস হয়েছিল এই অ্যাপার্টমেন্টে। স্থানীয় পত্রিকা বলেছিল যে ঘটনাটি ছিল আত্মহত্যা, কিন্তু তখনকার সময়ে কিছু প্রত্যক্ষদর্শী বলেছিল অরিন্দম সেন মারা যাওয়ার আগের রাত্রে কেউ ওনাকে চিৎকার করতে শুনেছিল। এমনকি কেউ বলেছিলেন ওই ফ্ল্যাটের জানলা দিয়ে ছায়ার মতন কিছু নাকি নড়াচড়া করত। এই দেখ, আমি একটা পুলিশ রিপোর্টের কপি পেয়েছি। এখানে বলা আছে যখন পুলিশ দেহটা উদ্ধার করেছিল তখন দরজা ভেতর থেকে বন্ধ ছিল, অথচ আশেপাশের লোকজন বলছে ওই রাতেই তারা দরজার বাইরে কারো পায়ের শব্দ শুনেছিল। শোন, আমি ভূতের গল্পে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু এসব তথ্য দেখে মনে হচ্ছে কিছু না কিছু গন্ডগোল ছিল, বুঝলি? আমাদের এটা পরিষ্কার করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করেছিস, যারা ওখানে থাকার চেষ্টা করেছিলেন তাদের কেউই বেশি দিন টিকতে পারেননি। এখানে একাধিক ভাড়াটিয়ার নাম আছে, যারা হয় উধাও হয়ে গেছে, নয়তো ওখান থেকে পালিয়ে গেছে। ঠিক তাই। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানিস? 1995-এর পর থেকে ওই বাড়িতে কেউ আর থাকতে চায়নি, অথচ ফ্ল্যাটগুলো কিন্তু বেশ ভালো অবস্থাতেই ছিল তখনও। আমাদের যেতে হবে, নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাসযোগ্য হবে না। একদম ঠিক বলেছিস, তবে আমাদের যাওয়া একদম পরিকল্পনা মাফিক হতে হবে। মনে হচ্ছে বলেই চলে গেলাম এরকম করলে হবে না কিন্তু। এই নে, এই ম্যাপ অনুযায়ী কাল রাত্রি অ্যাপার্টমেন্ট শহরের একটু ভেতরের দিকে, প্রায় ফাঁকা জায়গায়, আশেপাশে কোনো জনবসতি নেই। তার মানে আমরা যদি সেখানে আটকে পড়ি কেউ আমাদের সাহায্য করতে আসবে না। এই কথাটা বলার পর কয়েক সেকেন্ড নীরবতা নামে। সবাই নিজেদের মধ্যে চোখাচোখি করে, যেন একটা দোটানায় পড়ে গেছে। সেই নীরবতা ভেঙে রুদ্র বলে উঠল, তাহলে আমরা কালই বের হব, তাই তো? হ্যাঁ, কাল 9টা নাগাদ বেরোবো, 1টার মধ্যে পৌঁছে যাব। দিনের আলো থাকতে থাকতে সবটা ঘুরে দেখতে চাই। তাহলে সবকিছু গুছিয়ে নেওয়া যাক। মিশন কাল রাত্রি অ্যাপার্টমেন্ট। চারজন চুপচাপ টেবিল থেকে সব জিনিসগুলো গুছিয়ে নেয়, তারপর একে অপরের দিকে তাকিয়ে একরকম নীরব সম্মতি জানায়। কালকের দিনটা তাদের জন্য কেমন হতে চলেছে তা কেউই জানে না। পরের দিন সকাল সকাল যখন তারা বেরিয়ে পড়ে, ঘড়িতে তখন প্রায় 10টা বাজে। একটা পুরনো ধুলো জমা রাস্তা ধরে যাচ্ছে একটা সাদা গাড়ি। রাস্তার দুপাশে পুরনো বাড়ি, কিছু দোকান আর মাঝে মাঝে গলির মোড়ে কয়েকটা গাছ। গাড়ির ভেতরে অর্ক, তৃষা, রুদ্র আর জয় বসে আছে। তৃষা সামনের সিটে, জয় ড্রাইভিং করছে আর পেছনে বসে রুদ্র ম্যাপে চোখ রেখে রাস্তা মিলিয়ে নিচ্ছে। দাঁড়া, ম্যাপ অনুযায়ী তো এখানেই থাকার কথা, কিন্তু অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছি না কেন? তুই ঠিক করে জায়গাটা দেখে নে তো আগে, তারপর বল। রাস্তা ভুল হলে সময় নষ্ট হয়ে যাবে অনেকটা, আর অনেকটা ঘুরতেও হবে। আজব, একটা এত বড় অ্যাপার্টমেন্ট আমরা খুঁজে পাচ্ছি না। গুগল ম্যাপেও লোকেশন ঠিকই দেখাচ্ছে। হয়তো রাস্তার পাশে কোনো গাছ বা কিছু অ্যাপার্টমেন্টটাকে গার্ড করে রেখেছে, তাই হয়তো আমাদের চোখে পড়ছে না। মনে হচ্ছে কোথাও নামতে হবে। এই কাউকে জিজ্ঞাসা করা দরকার। ঠিক আছে, সামনে চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করি, অন্তত স্থানীয়রা তো কিছু বলতে পারবে নাকি। চারজন গাড়ি থেকে নেমে রাস্তার পাশে একটা ছোট চায়ের দোকানের সামনে দাঁড়ায়। কাঠের বেঞ্চ আর টিনের ছাউনি দেওয়া দোকানটায় কয়েকজন স্থানীয় বসে চা খাচ্ছে। কেউ খবরের কাগজ পড়ছে, কেউ গল্প করছে। তারা ঢুকতেই দোকানের মালিক ষাটোর্ধ্ব এক ব্যক্তি তাদের দিকে তাকায়। কি ব্যাপার, এদিকে নতুন দেখছি মনে হচ্ছে, তা কোথায় যাবেন আপনারা? আমরা আসলে কাল রাত্রি অ্যাপার্টমেন্টটা খুঁজছি, শুনেছি কাছাকাছি কোথাও আছে। এই কথাটা বলার পর দোকানে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। চা খাওয়া মানুষগুলো একে অপরের দিকে তাকায়, কেউ কেউ মুখ নামিয়ে নেয়। দোকানের মালিকের চোখে কেমন যেন একটা
অস্বস্তি দেখা যায়। ওখানে কেন যেতে চান? আমরা একটা ডকুমেন্টারি বানাচ্ছি কলকাতার পুরনো ভৌতিক জায়গা নিয়ে। লোকটা একদম চুপ হয়ে যায়। তার পাশে বসা আরেক বৃদ্ধ একটু এগিয়ে আসে। ওখানে গেলে ফিরে আসবে না বাবা, ওই জায়গাটা মোটে ভালো নয়। বহু বছর ধরে কেউ ওখানে আর থাকে না, যারা থাকতে গিয়েছিল তারা। সে একটু থামে, যেন কিছু বলার সাহস পাচ্ছে না। তারা কি? আর নেই। চারজনের মুখ গম্ভীর হয়ে যায়। দোকানের ভেতরের পরিবেশ কেমন যেন ভারী হয়ে ওঠে। অর্ক এক চুমুক চা খায়, কিন্তু সাথে সাথে মুখ বিকৃত করে গ্লাসটা নামিয়ে রাখে। এই চায়ে কেমন একটা অদ্ভুত গন্ধ। এই তুমি কি অন্যরকম কিছু মেশাও নাকি? ভয়ের গন্ধ বাবু। চারজন একে অপরের দিকে তাকায়। জয় ধীরে ধীরে মাথা নাড়ে, যেন পুরো ব্যাপারটা তাকে বিরক্ত করছে। কাকু, আমরা এসব ভূতের গল্প শুনতে আসিনি, জায়গাটা কোথায় বললেই তো হয়। দোকানের মালিক একটা দীর্ঘশ্বাস ফেলে দোকানের পাশের রাস্তার দিকে আঙুল দেখায়। ওই যে পুরনো রাস্তা, ওদিক দিয়ে গেলে পেয়ে যাবেন। কিন্তু একটা কথা শুনে যান, মৃতদের জায়গায় বেশিক্ষণ থাকবেন না। কেউ আর কিছু বলে না। দোকানের মানুষগুলো তাদের চলে যেতে দেখে, কিন্তু কেউ বাধা দেয় না। শুধু বৃদ্ধ লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন ওদের শেষবারের মতো দেখছে। তারপর চারজন হেঁটে এসে একটা পুরনো পরিত্যক্ত বিল্ডিং এর সামনে দাঁড়ায়। গেটটা মুড়ছে ধরা, লতা গুল্মে ঢেকে গেছে চারপাশ। বিল্ডিং এর দেওয়ালে ফাটল, জানলাগুলো ধুলোতে ঝাপসা হয়ে গেছে। এটা তো এমন জায়গায় যে সত্যি খুঁজে পাওয়া কঠিন। এত বছর ধরে এই অ্যাপার্টমেন্ট এরকম মানে আড়ালে পড়ে আছে। আচ্ছা, তোরা গন্ধটা টের পাচ্ছিস? যেন যেন কিছু একটা পচে গেছে। কেন জানি আমার মনে হচ্ছে আমরা যদি এখন চলে যাই তাহলে ভালো হবে, বুঝলি? আমরা কি সত্যি ফিরে যাব? অর্ক রুদ্র একসঙ্গে মাথা নাড়ে। না, তারা এত দূর এসে ফিরে যাবে না। বেশ, তাহলে শুরু করা যাক। সে তালাটা ধরে টান দেয়, কিন্তু তালাটা শক্ত, খুলছে না। ভাঙতে হবে এটাকে। তৃষা চারপাশে তাকায়। অ্যাপার্টমেন্টের ভেতরেও দেখার চেষ্টা করে সে। একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকে তৃষার শরীরে। তারপর তৃষা বলে, তাড়াতাড়ি খোল তালাটা। জয় তালায় একবার জোরে আঘাত করে। তালাটা খুলে যায়। গেটটা একটা বিকট শব্দ করে খুলে যায়, যেন বহু বছর পর কেউ এটাকে নাড়িয়েছে। কাল রাত্রি অ্যাপার্টমেন্ট তাদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত। তারপর ওরা চারজন ভেতরে ঢোকে। লম্বা ধুলো জমা করিডোর, চারপাশ নিস্তব্ধ। একমাত্র শব্দ ওদের জুতোর আওয়াজ, যা কেমন যেন প্রতিধ্বনিত হচ্ছে। এটা একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, কিন্তু আশেপাশে যেন কোনো পোকামাকড়ের অস্তিত্ব নেই। কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। 1995 এর পর থেকে কেউ এখানে থাকে না, সেটার কারণ এবার বোঝা যাচ্ছে। জায়গাটা কেমন যেন থমথমে। দেখ, ভুতুরে জায়গা বলে মনে হলেও এটা কিন্তু আসলে একটা ফাঁকা বিল্ডিং। আমরা একে ভুতুরে বানাচ্ছি আমাদের ভয় পাওয়ার কারণে। এতেই বাকিরা একটু স্বস্তি পায়, কিন্তু রুদ্র নিজেও জানে তার কথাগুলো সে নিজেও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তারপর ওরা চারপাশ ঘুরে দেখতে থাকে। পরিত্যক্ত ঘর, পুরনো আসবাবপত্র, ছাদ থেকে ঝুলে থাকা ধুলো জমা ফ্যান, সবই সময়ের সাক্ষী। তৃষা একটা পুরনো সোফার উপরে হাত বোলায়, সঙ্গে সঙ্গে ধুলো উড়ে যায় বাতাসে। উফ, এত ধুলো! এখানে কয়েক বছরেও কেউ পা রাখেনি, সেটা স্পষ্ট। এই দেখ দেওয়ালটায় ফাটল ধরেছে। মনে হচ্ছে অনেক বছর কেউ কোনো মেরামত করেনি। একটা জিনিস খেয়াল করেছিস? জানালাগুলো সব বাইরের দিক থেকে বন্ধ করা। মানে যেন কেউ নিশ্চিত করেছে যে ভেতর থেকে কেউ যেন বেরোতে না পারে। ওরা শেষমেশ ফ্ল্যাটের সেই ঘরে ঢোকে যেখানে একসময়
অরিন্দম সেনের দেহ পাওয়া গিয়েছিল। ঘরটা তুলনামূলকভাবে ছোট, একপাশে একটা ভাঙা খাট, মেঝেতে ছড়িয়ে থাকা কিছু কাগজের টুকরো। এইখানেই অরিন্দম সেনের লাশ পাওয়া গিয়েছিল। এত বছর পরেও ঘরটার মধ্যে কেমন একটা অদ্ভুত গন্ধ মিশে আছে। তবে এখানে তেমন কিছু অস্বাভাবিক মনে হচ্ছে না। মনে হচ্ছে এটা কেবলই একটা পুরনো ফাঁকা ফ্ল্যাট। একটা বিষয় কিন্তু স্বীকার করতে হবে, জায়গাটা অস্বস্তিকর, তবে সেটা ভূতের জন্য নয়, পরিত্যক্ত থাকার জন্য। এই সময় হঠাৎ করেই এক ধরনের চাপা শব্দ হয়, একটা টিকটিকির আওয়াজের মতো, কিন্তু একটু অন্যরকম, যেন কোথাও থেকে ধাতব কিছু ঠকঠক করে নড়ছে। সবাই চুপ করে যায়। শব্দটা ঠিক কোন দিক থেকে আসছে বোঝার চেষ্টা করে। ওহ, ওটা তো জানলার একটা কাঁচ ভাঙা ছিল, বাতাস লাগায় নড়ে উঠেছে। বাকিরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবে তৃষা খেয়াল করে জানলার বাইরের গাছের পাতাগুলো একটু নড়ছে না। তাহলে বাতাস আসছে কোথা থেকে? বাইরে পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। ওরা নিজেদের আনা ব্যাগ থেকে খাবার বের করে খেতে বসে। মোবাইলের আলো আর ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে চারপাশটা আলোকিত করে রেখেছে। ভাগ্য ভালো যে আমরা এমার্জেন্সি লাইট এনেছিলাম, না হলে এই অন্ধকারে বসে থাকা যেত না। হ্যাঁ, তবে সত্যি বলতে জায়গাটা রাতের বেলায় আরো ভয়ঙ্কর লাগছে। দিনের আলোতেও পরিত্যক্ত মনে হচ্ছিল, কিন্তু এখন কেমন জানি অস্বাভাবিক লাগছে। এই তুই চুপ কর তো, ফালতু বকবক করিস না, একদম ভূতের ভয় দেখাবি না আমাদের। এতেই সবাই একটু হেসে ফেলে, ভয় কাটানোর জন্য গল্প করতে শুরু করে। কিন্তু যত রাত বাড়তে থাকে একটা চাপা অস্বস্তি সবার মধ্যেই ছড়িয়ে পড়ে। ওরা ক্যামেরা বসানোর পরিকল্পনা করছে। ফ্ল্যাটের এক কোণে একটা ক্যামেরা বসানো হয়, যাতে রাতের সবকিছু রেকর্ড করা যায়। এটা ঠিক এই কোণ থেকে রাখলে পুরো কম দেখা যাবে। যদি সত্যিই কিছু ঘটে তাহলে ধরতে পারবো। আর এই ক্যামেরাটা করিডোরের দিকে রাখবো, ওখানে যদি কিছু অস্বাভাবিক ঘটে তাহলে সেটাও ক্যাপচার হবে। ঠিক আছে, সব সেট হয়ে গেছে, এবার একটু রেস্ট নি, চল। তারপর ওরা সবাই এক জায়গায় গিয়ে বসে, কিন্তু বাইরের অন্ধকার যেন ধীরে ধীরে ভেতরে ঢুকে আসছে। একসময় দূর থেকে একটা শব্দ ভেসে আসে, খুবই ক্ষীণ, যেন কারোর পায়ের চেপে চেপে হাঁটার আওয়াজ। ঘর নিস্তব্ধ, চারপাশে শুধুই অন্ধকার। শুধু ইমার্জেন্সি লাইটের আলোয় দেওয়ালের ফাটলগুলো স্পষ্ট হয়ে উঠছে। রুদ্র, তৃষা, জয় আর অর্ক ফ্ল্যাটের বিভিন্ন অংশের শট নিতে শুরু করে। ক্যামেরাগুলো চালু রয়েছে। হঠাৎ পেছন থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে, ধীর পায়ের আওয়াজ। এই তোরা শুনতে পাচ্ছিস? সবাই থমকে দাঁড়ায়। কেউ নড়ছে না, কিন্তু তখনও কোথাও যেন কারো হাঁটার শব্দ আসছে। একটা ভারী পায়ের টান টান আওয়াজ, যেন কেউ ওদেরই পেছনে আসছে। কেউ কি বাইরে থেকে আসছে নাকি? আরে বাইরে কেউ থাকলে তো বুঝতে পারতাম, কিন্তু আমরা তো স্পষ্ট শুনছি কেউ হাঁটছে। রুদ্র আস্তে আস্তে পেছনে ঘোরে, টর্চটা তুলে দেওয়ালের দিকে ফেলে। কিচ্ছু নেই, শব্দটা বন্ধ হয়ে যায়। সবাই নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে থাকে, গা শিরশির করে ওঠে। সম্ভবত এটা আমাদের মনের ভুল। এই জায়গার পরিবেশই এমন যে মনে হচ্ছে কেউ আছে। তৃষা আশ্বস্ত হতে চেষ্টা করে, কিন্তু তার মুখে ভয় স্পষ্ট। চারজন নিজেদের মানসিক শক্তি ফেরাতে একে অপরের দিকে তাকায়। তারা ঠিক করে পুরো ফ্ল্যাটটাই ভালোভাবে ঘুরে দেখা দরকার, কারণ যদি সত্যি কিছু অস্বাভাবিক থাকে তাহলে সেটা শুধু অরিন্দম সেনের ঘরেই নয়, পুরো অ্যাপার্টমেন্টই ছড়িয়ে আছে। শোন, আমরা যদি সত্যি এখানে কিছু অস্বাভাবিক ধরতে চাই তাহলে পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখা দরকার। মানে আমরা পুরো ফ্ল্যাটটা আবার ঘুরবো? হ্যাঁ, এটা ঠিক। যদি এই বাড়িটা সত্যিই অভিশপ্ত হয় তবে সেটা শুধু একটা রুমে সীমাবদ্ধ থাকার কথা না। চারজন একসঙ্গে হাঁটতে শুরু করে, একজনের পেছনে আর একজন। করিডোরে এসে থামে। করিডোরটা লম্বা, দুই পাশে ফ্ল্যাটের দরজাগুলো আধা খোলা। হঠাৎ
আবার পায়ের শব্দ শুরু হয়, ধীর ভারী একটা আওয়াজ, যেন ঠিক ওদের পিছনেই কেউ হাঁটছে। এইবার তো নিশ্চিত আমাদের পিছনে কেউ না কেউ আছেই। তৃষা দ্রুত টর্চ লাইট ঘুরিয়ে দেয় পেছনে, কিন্তু ফাঁকা করিডোর, শুধু লম্বা ছায়া কাঁপছে দেওয়ালে। পায়ের আওয়াজটা তবুও শোনা যাচ্ছে, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। এগুলো রেকর্ড হচ্ছে তো, আর ক্যামেরা চলছে তো? হ্যাঁ, কিন্তু কেবল আমাদের কথাই শোনা যাচ্ছে, পায়ের আওয়াজটা নেই। চারজন এবার থেমে যায়, কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো ওরা থেমে গেলেও পায়ের আওয়াজটা থামছে না। কেউ বা কিছু যেন ওদের পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে করিডোরের অন্ধকারের দিকে। কি করব? পিছিয়ে যাব? চুপ কর, শোন, আওয়াজটা কিন্তু এখনো থামছে না। পায়ের শব্দটা ধীরে ধীরে করিডোরের অন্য দিকে মিলিয়ে যায়, কিন্তু ঠিক তখনই দরজার একটা পাল্লা বিকট শব্দে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ঝপ করে চারপাশ নিস্তব্ধ। আমাদের এখনই এখান থেকে বেরোনো দরকার। তৃষা দ্রুত দরজার দিকে ছুটতে যায়, কিন্তু দরজাটা যেন কোনো অদৃশ্য শক্তি দিয়ে আটকানো আছে। ওদের দম বন্ধ হয়ে আসছে, কারণ চারপাশ থেকে ধীরে ধীরে একটা ফিসফিস শব্দ আসতে শুরু করেছে। একসঙ্গে অনেকগুলো গলা যেন চাপা স্বরে কথা বলছে। আতঙ্ক ক্রমশ বাড়তে থাকে। চারপাশে ভারী বাতাস, করিডোরের নিস্তব্ধতা ভেদ করে ওদের নিজের পায়ের শব্দই প্রতিধ্বনিত হচ্ছে। কেউ যদি আমাদের পেছনে থাকে তাহলে সেটাকে ক্যামেরায় আনতেই হবে। কেউ আর থামবি না, চল। হ্যাঁ, যতই ভয় লাগুক, যা যা হচ্ছে সব ক্যাপচার কর, একটাও মিস করা যাবে না কিন্তু। তৃষা নিঃশ্বাস চেপে রাখে, একবারও পিছন ফিরে তাকায় না। অর্ক শক্ত করে ক্যামেরা ধরে থাকে, যেন হাত কাঁপলেও সেটা যেন ঠিক থাকে। তাড়াতাড়ি হাট, আমাদের শুধু পুরো ফ্ল্যাটটা একবার ঘুরতে হবে, তারপরেই ঘরে গিয়ে বসবো যেখানে আমরা থাকছি। ওরা দ্রুত পায়ে হাঁটতে থাকে, কিন্তু পায়ের শব্দ আরো জোরে প্রতিধ্বনিত হতে থাকে, যেন পিছনেও কেউ সমান তালে ওদের সঙ্গে হাঁটছে। কিন্তু এইবার আর ওরা পিছনে ফিরে তাকায় না। কিছুক্ষণ পর হাঁটার গতি আরো বাড়িয়ে দৌড়ের মতো চলে যায় ওরা। সোজা অরিন্দম সেনের ঘরের সামনে এসে দরজাটা ঠেলে ঢুকে পড়ে। আমি তো ঠিকই শুনেছিলাম, আমাদের পেছনে কেউ একটা ছিল। চারজন একসঙ্গে ঘরের ভেতর বেঁচেতে বসে পড়ে। কেউ কথা বলছে না, নিঃশ্বাস দ্রুত চলছে। বুকের ধুকপুকানি মনে হচ্ছে বাইরে থেকে শোনা যাবে। ধীরে ধীরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে রুদ্র উঠে দাঁড়ায়। ক্যামেরাটা অন করে ফ্রেম স্ক্রল করতে শুরু করে। দাঁড়াতে একটু দেখিনি, ভিডিওতে ঠিক কি উঠেছে। যদি সত্যিই কেউ আমাদের পেছনে থাকে তাহলে এখানেই থাকবে নিশ্চয়ই। বাকিরাও ধীরে ধীরে উঠে বসে, ভয় এখনো গায়ে লেগে আছে। অর্ক আর জয় স্ক্রিনের সামনে বসে, তৃষা একটু দূরে বসে থাকে, তবে তার চোখ স্ক্রিনের ওপরে। রেকর্ডিং শুরু হয়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে চারজন দ্রুত হাঁটছে। চারপাশে ফ্ল্যাটের পুরনো দরজা, দেওয়ালের ফাটল, ইমার্জেন্সি লাইটের নীলচে আলোতে সবকিছু আরো ভয়ানক লাগছে। কিন্তু 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 কিচ্ছু নেই, আমাদের পেছনে কেউ নেই। আমরা তো স্পষ্ট শুনেছিলাম আমাদের পেছনে কেউ হাঁটছিল, তাহলে ক্যামেরায় ধরা পড়লো না কেন? মানে মানে আমরা কি কল্পনা করছিলাম, নাকি সত্যি কিছু একটা আমাদের অনুসরণ করছিল অথচ আমরা দেখতে পাচ্ছি না? কেউ কিচ্ছু বলে না। ভয়টা যেন আরো বেশি করে শিরদাঁড়া বেয়ে নামতে থাকে। রুদ্র ধীরে ধীরে ক্যামেরাটা বন্ধ করে, চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। আমাদের এখানে আসাটা ভুল হয়েছে, এখন সেটা বুঝতে পারছি। তৃষা, এখন এসব ভেবে লাভ নেই, বরং এখন যা করার সেটাই করতে হবে। আমার মনে হচ্ছে এখানে থাকা বেশিক্ষণ ঠিক হবে না। কাল ভোরের আলো ফুটলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, কেমন? হ্যাঁ, এটা বোধহয় সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমরা আর ঝুঁকি নেব না। চারজন চুপচাপ বসে থাকে। বাইরে হাওয়ার একটা অদ্ভুত শোঁ শোঁ শব্দ আসছে, যেন পুরো ফ্ল্যাটটা ওদের কথা কান পেতে শুনছে। রাত গভীর, চারদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। চারজন ঘরের কোনায় গা ঘেঁষে বসে আছে।
ইমার্জেন্সি লাইটের ম্লান আলো তাদের মুখে ভৌতিক ছায়া ফেলছে। সবাই নিজের ভয় ঢাকতে ব্যস্ত, কিন্তু ঘরের ভেতর চাপা অস্বস্তিটা বেড়েই চলেছে। আর মাত্র কয়েক ঘন্টা, ভোর হতেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাই তো? হ্যাঁ, কিন্তু জানি না কেন মনে হচ্ছে রাতটা সহজে কাটবে না। প্লিজ এসব বলবি না, এমনিতেই ভয় লাগছে, তারপর তোর এইসব কথাগুলো শুনলে আরো মনের জোর ভেঙে যাচ্ছে। প্লিজ। এসব ভয় আমাদের নিজেদের মনের কল্পনা, তাছাড়া কিছুই নয়। ঠিক তখনই পাশের বন্ধ ঘরের দরজার ছিটকানি টক করে খুলে যায়। সবাই একসঙ্গে থমকে যায়। মুহূর্তের জন্য যেন কেউ নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। দরজাটা খুলে গেল মনে হলো না? হ্যাঁ, কি হলো ব্যাপারটা? হাওয়া তো এত জোরে হবে না, তাহলে? আর হাওয়াও তো নেই। চারজনের ঠোঁট শুকিয়ে আসে, কেউ কিচ্ছু বলছে না। দরজাটা একটু একটু করে আরো ফাঁক হচ্ছে, যেন কেউ বা কিছু ওদের ডাকছে। আমরা ভুল করেছি, এখানে আসাটাই ভুল ছিল। হয়তো দরজার ছিটকিনি পুরোপুরি লাগানো ছিল না, হয়তো হয়তো নাকি কেউ ভেতর থেকে খুললো। রুদ্র কোনো উত্তর দেয় না, কারণ কারণ সত্যিটা সবাই জানে। এই মুহূর্তে ঘরের ভেতর ঠান্ডা অনুভূতি হচ্ছে, অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের মধ্যে বসে আছে। দরজাটা কি বন্ধ করব? যদি সে ওইটাই চায় যে আমরা দরজা বন্ধ করতে যাই, যদি যদি সে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকে, তাহলে? তৃষা কিছু বলতে যাবে, কিন্তু ঠিক তখনই সবাই শুনতে পায় নিস্তব্ধতার মধ্যে স্পষ্ট একটা শব্দ, যেন খালি পায়ে কেউ আস্তে আস্তে হাঁটছে। শোন! শব্দটা খুবই ধীর কিন্তু স্পষ্ট। কেউ বা কিছু ওদের দিকেই এগিয়ে আসছে। ইমার্জেন্সি লাইট হঠাৎ টিম টিম করতে শুরু করে। আলো একবার জ্বলে, একবার নিভে যায়। এটাও কি আমাদের মনের ভুল? পায়ের শব্দ থেমে যায়, মুহূর্তের জন্য নিঃশব্দ, কিন্তু ঠিক তারপরই শব্দটা আবার শুরু হয়। এবার আরো দ্রুত, আরো জোরে, যেন কেউ ছুটে আসছে। আমাদের এক্ষুনি বেরোতে হবে। কিন্তু দরজা দিয়ে বেরোবো কিভাবে? ঠিক তখনই হঠাৎ ইমার্জেন্সি লাইট সম্পূর্ণ নিভে যায়। গভীর অন্ধকারে চারপাশ ঢেকে যায়। মুহূর্তের মধ্যে কেমন যেন ভারী নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যায়, খুব কাছে, ওদের মধ্যেই কোথাও। এসব কি হচ্ছে আমাদের সাথে? কিভাবে বেরোবো এখান থেকে আমরা? তারপরই বিকট একটা চিৎকার। কিন্তু সেটা কার? তাদের কারো, নাকি সেই অদেখা অস্তিত্বের? কিছুই বুঝতে পারে না তারা। ঘরের পরিবেশ থমথমে, নিস্তব্ধতা এতটাই গা ছমছমে যে নিজের নিঃশ্বাসের শব্দ ভয় ধরিয়ে দিচ্ছে। ইমার্জেন্সি লাইটটা আবার টিম টিম করতে শুরু করলো। চারপাশের ছায়াগুলো কাঁপছে। তৃষা একটু নড়তেই ওর কপালে ঠান্ডা ভিজে কিছু একটা পড়ল। সে একটু অবাক হয়, তারপর হাত দিয়ে ছুঁয়ে দেখে, কিন্তু স্পর্শ করা মাত্রই শরীরটা ঠান্ডা হয়ে যায়। এটা কি? সে হাতটা সামনে নিয়ে আসে। আলোয় দেখে আঙুল ভেজা, আঠালো গাঢ় লাল রঙে, রক্ত। রক্ত! তারপরই যেন তৃষা প্রবল একটা ঝটকা খায়। সে চমকে মাথা তোলে, আর তারপরই মুখ দিয়ে কোনো রকম আওয়াজ বেরোনোর আগেই দম বন্ধ হয়ে আসে। ছাদের সাথে ঝুলে আছে একটা হাত, অর্কর হাত। তৃষা আর দাঁড়িয়ে থাকতে পারে না, তার পা কেঁপে যায়, শরীরের সব শক্তি যেন মুহূর্তে ফুরিয়ে যায়। সে হুমড়ি খেয়ে মাটিতে বসে পড়ে। হাত পা ঠান্ডা হয়ে এসেছে। ওর মুখের দিকে তাকিয়ে বাকিরাও আতঙ্কে জমে যায়। কি হলো তৃষা? তুই? তৃষা কিছু বলতে পারে না। কাঁপতে কাঁপতে আঙুল তুলে ছাদের দিকে দেখায়। জয় আর রুদ্র ধীরে ধীরে উপরে তাকায়, আর তারপর ওখানে কি? তৃষার হাতের দিকে আলোটা পড়ে। রুদ্র তৎক্ষণাৎ ওর হাত ধরে টেনে নেয়। এটা তোর হাতে কেন? ওখানে ওখানে কি সত্যি? জয় আর রুদ্র ছাদের দিকে ভালো করে তাকাতেই মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না। হালকা আলোয় তারা স্পষ্ট দেখতে পায় ছাদে ঝুলে থাকা একটা কাটা হাত।
রক্ত চুইয়ে চুইয়ে মেঝেতে পড়ছে। জয় এতক্ষণ অবিশ্বাস নিয়ে তাকিয়েছিল, কিন্তু এবার পুরো শরীর অসাড় হয়ে আসে ওর। গলা শুকিয়ে কাঠ, কথা বেরোচ্ছে না। তারপর হঠাৎই ওর পা কেঁপে যায়। ওদিকে রুদ্র আর জয়ও ধপ করে মাটিতে বসে পড়ে। কিভাবে? রুদ্র আর জয় চুপ। চারপাশের পরিবেশ এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদস্পন্দনও শোনা যাচ্ছে। হঠাৎ কোথাও থেকে একটা অদ্ভুত আওয়াজ আসে, খসখস শব্দ, যেন মেঝের ওপর দিয়ে কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি? অন্ধকারের গভীর থেকে যেন একটা ছায়া মূর্তি বেরিয়ে আসছে। তার চলার শব্দ খুবই ধীর, কিন্তু প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে যেন মেঝে কেঁপে উঠছে। ইমার্জেন্সি লাইটের আলো দপদপ করছে। সেই ছায়াটা ধীরে ধীরে কাছে আসছে, আর ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কেউ এসেছে। আমরা এখান থেকে বেরোবো কিভাবে? তৃষা মাটিতে বসে পড়েছে, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। হাত পা ঠান্ডা, দৃষ্টি ফাঁকা, পুরো শরীর অবশ হয়ে গেছে। জয় আর রুদ্র ওকে টেনে তুলে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটা বিকট শব্দ হয়, ঠিক যেন ভারী কিছু একটা মাটিতে আছড়ে পড়ল। ওরা চারজন স্থির হয়ে যায়, কেউ কোনো কথা বলে না। ইমার্জেন্সি লাইটটাও আবার নিভে গেল। পুরো ঘরটা নিকষ কালো অন্ধকারে ঢেকে যায়। আর তারপর সেই নিস্তব্ধতার মাঝেই শোনা গেল একটা চাপা ফিসফিসানি। তোমরা কেউ আর বেরোতে পারবে না। আচমকা পুরো ঘর জুড়ে বিকট এক অট্টহাসি ভেসে আসে। সেই হাসি যেন দেওয়াল ভেদ করে তাদের কানে ঢুকে যায়, ভেতর থেকে নাড়া দিয়ে দেয়। এতটাই বিকট, এতটাই ভয়ঙ্কর যে মনে হয় ঘরের ভেতর প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসছে। তৃষা, রুদ্র আর জয় নিজেদের কান চেপে ধরে, কিন্তু তাও যেন কোনো লাভ হচ্ছে না। মনে হচ্ছে মাথার ভেতরেই সেই হাসিটা বাজছে, গম গম করছে চারপাশ। এই হাসিটা তো মনে হচ্ছে আমাদের চারপাশ থেকে আসছে, যেন ঘরের প্রতিটা কোণা থেকে হাসিটা ছড়িয়ে পড়ছে। এটা মানুষ নয়, এটা কোনো মানুষের হাসি নয়। চুপ কর প্লিজ, চুপ কর বলছি। কিন্তু হাসিটা থামে না, বরং আরো বেড়ে ওঠে। এক পর্যায়ে হাসিটা থেমে গিয়ে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। এতক্ষণে তারা স্পষ্ট বুঝতে পারছে এই নিস্তব্ধতা আর পাঁচটা সাধারণ নীরবতার মতো নয়, যেন কিছু একটা ঠিক এখনই ঘটতে চলেছে, যেন কিছু একটা অপেক্ষা করছে তাদের জন্য। হাসিটা থেমে গেল, কিন্তু এই পরিবেশটা তো আরো বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। কোথাও কিছু শোনা যাচ্ছে না, কিন্তু কিন্তু মনে হচ্ছে কেউ যেন আমাদের দিকে তাকিয়ে দেখছে। ওই দেখ, দরজাটা খুলে গেছে, দেখ। এখনই পালাতে হবে আমাদের, এখনই চল চল চল। এটাই শেষ সুযোগ আমাদের, তাড়াতাড়ি। তিনজনই দৌড়ে দরজার দিকে যায়। তৃষা সবার আগে ছিল। সে দরজা দিয়ে বেরোতে যেতেই হঠাৎ তার হাতটা দরজায় চাপা পড়ে যায়, যেন কেউ ইচ্ছে করেই দরজাটা আটকে দিতে চাইছে তার সর্বস্ব শক্তি দিয়ে। তৃষা অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। আমার হাতটা আটকে গেল। তার এই অবস্থা দেখে রুদ্র আর জয় এক ধাপ পিছিয়ে যায়। তারা স্পষ্ট দেখতে পায় দরজার মাঝ বরাবর তৃষার হাত আটকে গেছে। এটা কি হচ্ছে? কিছু একটা ওকে আটকে রেখেছে। আরো একবার সেই ভয়ঙ্কর হাসিটা ভেসে আসে, এবার আরো কাছে, আরো বেশি ভয়ানক। কিন্তু তারপরই নিস্তব্ধতা। তৃষা ব্যথায় কুঁকড়ে যায়, আর রুদ্র আর জয় আতঙ্কে জমে দাঁড়িয়ে থাকে। ঘরের নিস্তব্ধতাটা যেন তাদের আরো বেশি গিলে খাচ্ছে। এটা মনে হয় আমাদের শেষ রাত। তারপর হঠাৎ করেই দরজাটা আবার খুলে গেল। এতক্ষণে তৃষার হাত দিয়ে রক্ত বেরিয়ে গেছে। অন্ধকারে প্রচন্ড ব্যথায় সে অনুভব করলো তার জামাটা ভেজা। বুঝতে বাকি রইল না রক্ত ছাড়া অন্য কিচ্ছু নয়। এসব ভেবে সময় নষ্ট না করেই তৃষা বলে উঠল, দরজাটা খুলে গেছে, বেরোতে হবে এক্ষুনি।
তিনজন দরজা খুলে করিডোরে ছিটকে পড়ে, মনে হয় যেন মুক্তি পেল। কিন্তু তার ঠিক পরের মুহূর্তেই বুঝতে পারল এখানেই শেষ নয়। পুরো বিল্ডিং যেন তাদের ছাড়তে চায় না। বাতাস ভারী হয়ে আসছে, যেন শ্বাস নেওয়াই কঠিন হয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? এত অন্ধকার কেন? জানি না, কিন্তু কিছু একটা ঠিক নেই। করিডোরের আলোগুলো হঠাৎ একসঙ্গে জ্বলে ওঠে, তারপর এক মুহূর্তেই আবার সব ঘুটঘুটে অন্ধকার। গা ছমছমে অনুভূতিটা আরো বাড়িয়ে দেয়। একটা তীব্র দমকা হাওয়া বয়ে আসে করিডোরে, সঙ্গে একটা চাপা গর্জন, যেন কেউ তাদের দিকেই এগিয়ে আসছে। আমাকে কিছু টানছে। তৃষা আর রুদ্র তাকিয়ে দেখে জয় হঠাৎ থেমে গেছে। তার পা সিঁড়ির ধাপে আটকে আছে, কিন্তু এটা আটকে যায়নি, বরং কিছু একটা তাকে নিচের দিকে টানছে। তার শরীর ধীরে ধীরে সিঁড়ির দিকে হেলে পড়ছে। জয়, হাত বাড়া, তোর হাতটা দে। জয় ছটফট করতে করতে দুই হাত বাড়িয়ে দেয়, মুখে এক ভয়ঙ্কর আতঙ্ক। রুদ্র, তৃষা, আমাকে ধর, আমি আমি নড়তে পারছি না, বাঁচা আমাকে, আমাকে বাঁচা। তৃষা এগিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই তার ঘাড় বেয়ে একটা ঠান্ডা বাতাস নেমে আসে, যেন কেউ ফিসফিসিয়ে বলে, বাঁচাতে পারবি না। তার শরীর হিম হয়ে আসে, আতঙ্কে পিছিয়ে যায়। জয়, ধর হাতটা। রুদ্র আরেকটু ঝুঁকে জয়ের হাত ধরার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একটা প্রবল ধাক্কা, যেন অদৃশ্য কেউ জয়কে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এক মুহূর্তের মধ্যেই সে সিঁড়ির ধাপ বেয়ে গড়িয়ে পড়ে যায় নিচে। সিঁড়ির নিচে একটা বিকট আওয়াজ হয়, তারপরে চারিদিকে ছিটকে গেল রক্ত, সাথে জয়ের নিথর দেহ পড়ে আছে। মাথার পিছনটা চূর্ণ বিচূর্ণ, চোখ খোলা, ফাঁকা, শূন্য দৃষ্টি। রুদ্র আতঙ্কে তৃষার দিকে তাকায়। আমরা এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করব না। দুজন সিঁড়ির নিচের দিকে নামতে থাকে, কিন্তু সিঁড়ির মাঝামাঝি পৌঁছতেই হঠাৎ পুরো বিল্ডিং কেঁপে ওঠে। কি হলো এটা? উপরে দেখ। উপরে তাকিয়ে তারা দেখে পুরনো ধুলো মাখা ছাদ থেকে একটা বিশাল ঝুলন্ত লোহার চাঙড় দুলতে দুলতে নেমে আসছে। সেটা আস্তে আস্তে নিচের দিকে ঝুঁকছে, যেন কারো অপেক্ষায়। মনে হচ্ছে ওটা পড়বে। রুদ্র, তুই এখান থেকে তাড়াতাড়ি সরে যা। রুদ্র এক পা বাড়াতেই হঠাৎ যেন তার শরীর শক্ত হয়ে গেল। সে নড়তে পারছে না। তার চোখ বিস্ফারিত হয়ে উঠল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল, যেন হঠাৎ করেই তার শরীরের সব শক্তি কেড়ে নেওয়া হলো। কি? আমি নড়তে পারছি না। তৃষা আতঙ্কের সামনে এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই একটা শীতল স্পর্শ তার হাত স্পর্শ করল। সে চমকে হাত সরিয়ে নিল, কিন্তু সঙ্গে সঙ্গে অনুভব করল তার চারপাশে কেউ আছে, অদৃশ্য কেউ, যেটা রুদ্রকেও ধরে রেখেছে। রুদ্র ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকানোর চেষ্টা করল, কিন্তু কিছু একটা যেন তার গলা শক্ত করে ধরে রেখেছে। তার গলা দিয়ে একটা কর্কশ আওয়াজ বের হলো, যেন সে শ্বাস নিতে পারছে না। তার বাক্য শেষ হওয়ার আগেই হঠাৎ তার শরীর উপরের দিকে উঠে গেল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে সিঁড়ি থেকে তুলে ধরেছে। রুদ্রের শরীর ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। তার পা মাটির দিকে ঝুলে আছে, আর মুখ থেকে গলগল করে রক্ত বের হচ্ছে, যেন কিছু একটা ভিতর থেকে তাকে চেপে ধরেছে। তার চোখ বিস্ফারিত, শরীর নিস্তেজ হয়ে আসছে। ছাড়বে না। তার ঠিক পর মুহূর্তেই হঠাৎ প্রবল শক্তিতে তার শরীর আছড়ে পড়ল নিচে। বিকট শব্দ হলো, যেন হাড়গুলো একসঙ্গে চূর্ণ হয়ে গেল। তার নিথর দেহ পড়ে রইল ধুলোয়, মুখটা একপাশে ঘুরে গেছে, আর চোখ খোলা, ফাঁকা, শূন্য দৃষ্টি তার। তৃষা আতঙ্কে এক পা পিছিয়ে গেল, শরীর কাঁপছে, নিঃশ্বাস দ্রুত হয়ে এসেছে, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু ওই স্তব্ধতার মধ্যেই কোথাও যেন একটা চাপা হাসির শব্দ শোনা গেল।
শেষ, সব শেষ, আমি আর পারছি না। সে জানে পালানোর আর কোনো উপায় নেই। পরপর 3 জন শেষ হয়ে গেল তার সামনে। জিৎ সিঁড়ির ধাপে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে। রুদ্র সেই ভয়ঙ্করভাবে। তৃষার মনে হচ্ছিল এই বিল্ডিংটা যেন একটা বিশাল সাপদ, যা তার বন্ধুদের একে একে গিলে ফেলেছে। এখন শুধু তার পালা বাকি। তার চোখের সামনে ধোঁয়ার মতো ভাসতে থাকে রক্তমাখা চেহারা, ভাঙা শরীর, জয়ের ফাঁকা দৃষ্টি, রুদ্রের থমকে যাওয়া হাত। সে জানে এখান থেকে বের হওয়ার পথ নেই। তবুও যেন তার কান্না থামছে না। শরীর নিস্তেজ হয়ে আসছে, চেতনা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, অন্ধকার ক্রমশ আরো ঘন হয়ে আসছে। হঠাৎ কানের কাছে একটা ফিসফিসানি, ঠান্ডা, নিঃশ্বাস ভরা, একেবারে মৃত্যুর মতো ঠান্ডা। এখনো সময় আছে, উঠে দাঁড়া। কে কে ওখানে? কোনো উত্তর নেই। চারপাশ থমথমে, বাতাসও যেন স্থির হয়ে গেছে। কে? নীরবতা। শুধু তার নিজের ধুকপুক করা হৃদস্পন্দন কানে বাজছে। আচমকা একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, সঙ্গে একরাশ গিনগিনে পচা গন্ধ, যেন কোথাও অনেক দিন ধরে জমে থাকা মৃত্যু, দেহ ক্ষয়ের গন্ধ। তৃষা 2 হাত দিয়ে নিজের নাক চেপে ধরল। আমাকে ছেড়ে দাও। অন্ধকার যেন আরো গভীর হয়ে এলো। দেওয়ালের ছায়াগুলো নড়তে শুরু করলো। মনে হচ্ছে এগুলো এখন আর সাধারণ ছায়া নয়, যেন তারা তাকিয়ে আছে, তাকিয়েই আছে। একটা চাপা হাসির শব্দ ভেসে এলো। গা ছমছমে, কবরের গভীর থেকে উঠে আসা শীতল হাসি। তুই কি সত্যি একা? তৃষার পুরো শরীর জমে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল, কাঁপতে কাঁপতে চারপাশে তাকালো। তার সামনে একটা চেহারা, রক্তাক্ত, থ্যাতলানো মুখ, চোখ দুটো ফাঁকা, কিন্তু মনে হচ্ছে ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। আমাকে ছেড়ে চলে গেলে কেন তৃষা? তৃষার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে ধপ করে পড়ে গেল মেঝেতে, হাঁটু গেড়ে। না, তুই তুই তো তুই কি সত্যি একা? পেছন থেকে একটা হাত তার কাঁধে স্পর্শ করল। তৃষা চিৎকার করে উঠল। সে হঠাৎ ছিটকে উঠে দৌড় দিতে চাইল, কিন্তু শরীর শক্ত হয়ে গেছে। তার ঠিক সামনে রুদ্র দাঁড়িয়ে, কিন্তু সে আর রুদ্র নেই। চোখের জায়গায় গভীর অন্ধকার গহ্বর, শরীর ভাঙা, একটা হাত ঝুলে আছে একেবারে কনুই থেকে আলাদা হয়ে। তৃষার চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে আসছে। বাতাস ভারী হয়ে উঠছে। তার কানে চারপাশ থেকে অনেকগুলো কণ্ঠস্বর ভেসে আসছে, অস্পষ্ট, বিকৃত ফিসফিসানি। একা? তুই কি সত্যি একা? হঠাৎ পুরো বিল্ডিং আবার কেঁপে উঠল। তৃষার মাথার ঠিক ওপরে ছাদে একটা বিশাল ফাটল ধরল। সে এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল ওপরে। তারপর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তৃষা তাকিয়ে থাকতে পারছে না। চোখের সামনে পরপর 3 জনের মৃত্যু দেখার পর তার শরীরের শক্তিটা যেন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। সিঁড়ির কয়েক ধাপ নেমে একটা কোণায় গুটিসুটি মেরে বসে পড়ে সে। 2 হাত জড়িয়ে ধরে নিজেকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে। তার সাদা কুর্তির এক পাশ লাল হয়ে গেছে। হাতের ক্ষত থেকে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে রক্ত, কিন্তু সে সেটা অনুভবও করতে পারছে না। ঠান্ডা ঘাম জমেছে কপালে, ঠোঁট শুকিয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ একটা শীতল অনুভূতি, যেন কেউ একদম কাছে এসে দাঁড়িয়েছে। কানের কাছে ফিসফিস করে কিছু বলল কেউ। তোকে এখানে মরতেই হবে। তৃষার সারা শরীর কেঁপে ওঠে, দম আটকে আসে তার। গলার ভেতর থেকে কোনো শব্দ বেরোয় না। আতঙ্কে মাথাটা 2 হাত দিয়ে চেপে ধরে ফেলে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে, যেন দম বন্ধ হয়ে আসছে। কিছু একটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। তার শরীর শিথিল হয়ে আসছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে।
গভীর রাত, বিশাল এক জমিদার বাড়ির অন্দরমহল। একটা তরুণী ধুলোয় পড়ে কাঁপছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী নিষ্ঠুর চেহারার মানুষ, এই জমিদার। চোখে মুখে ভয়ানক উন্মাদনা। পালানোর চেষ্টা করলি? ভাবলি আমি তোকে ছেড়ে দেব? দয়া করুন বাবু, বাবু আমাকে খুব দয়া করুন একটু, বাবু, বাবু আমাকে দয়া করুন, দয়া করুন। চাপ, বেশি কথা বলবি না, তোকে শিক্ষা দিতে হবে। সে পাশের একজনকে ইশারা করে। মুহূর্তের মধ্যে গরম লোহার শিক বের করে আনে। তাতে আগুনের সিঁদুরি আভা জ্বলজ্বল করছে। না 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 না, আমার সাথে এরকম করবেন না, আমাকে দয়া করুন বাবু, আমাকে দয়া করুন। জমিদারের হাতে গরম লোহার শিক তুলে দেওয়া হয়। তরুণীর কান্না এখন চিৎকারে রূপ নিয়েছে, কিন্তু এই বিশাল প্রাসাদের দেওয়াল এত পুরু যে তার চিৎকার বাইরে পৌঁছাবে না। দাঁড়া, এই চোখ দুটোতেই তো সবচেয়ে বেশি বেয়াদবি, তোর চোখ দিয়েই শুরু হবে। সেই মুহূর্তেই জমিদার লোহার শিকটা তরুণীর চোখে চেপে ধরে। তীব্র আর্তনাদে কেঁপে ওঠে চারপাশ। তৃষা ধীরে ধীরে সব দেখছে, অনুভব করছে সেই যন্ত্রণা। অন্যদিকে জমিদারের চোখে মুখে উন্মত্ত উল্লাস। এবার মরার জন্য তৈরি হ। তরুণী তখনও কাঁদছে, ছটফট করছে, কিন্তু কেউ তাকে বাঁচানোর নেই। জমিদারের নির্দেশে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। বিশাল একটা গর্ত খোঁড়া হয়েছে, সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় তরুণীকে। এখনো সে বেঁচে আছে। কেউ আমাকে, কেউ আমাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কারুর করুণা হয় না। জমিদারের লোকেদের নির্দেশ দেওয়া হয় গর্তটা মাটি দিয়ে ভরাট করে দেওয়ার জন্য। মৃত্যু যন্ত্রণা নিয়ে তরুণী ধীরে ধীরে মাটির নিচে হারিয়ে যায়। তারপর অনেক বছর কেটে গেছে। সেই জায়গার ওপরই তৈরি হয়েছে কালরাত্রি অ্যাপার্টমেন্ট। কিন্তু অভিশাপ রয়ে গেছে। যে জমিদার এত নিষ্ঠুরতার সঙ্গে তরুণীকে হত্যা করেছিল, সে নিজেও রক্ষা পায়নি। তার বংশ একে একে নিঃশেষ হয়ে গেছে। কেউ এক রাতে পাগল হয়ে আত্মহত্যা করেছে, কেউ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। শেষ পর্যন্ত জমিদার নিজেও একদিন নিথর হয়ে পড়ে থাকে তার প্রাসাদের ভেতর। একা, নির্জীব, শূন্য চোখে চেয়ে। তৃষা আবছা আবছা চোখের সামনে সব দেখছে, অনুভব করছে। তারপর হঠাৎ তৃষার দেহ নিস্তেজ হয়ে পড়ে মাটিতে, যেন কোনো শক্তি তার সমস্ত প্রাণ শক্তি শুষে নিয়েছে। সব চিরকালের মতন নিস্তব্ধ হয়ে যায়।